জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে শকুনরা জেগে ওঠার সাহস করছে, এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত। রাজনীতির মাঠ যখন সংস্কারের প্রশ্নে সরব, ঠিক তখনই বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম। কিন্তু কেন হঠাৎ বিএনপির উপর খেপে গেলেন ডাকসুর এই নেতা? মূলত সংবিধান সংস্কার পরিষদে বিএনপির যোগ না দেওয়া নতুন বিতর্ক তৈরি করেছে। সংস্কার ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়ে গেছে জুলাই বিপ্লবের দুই পক্ষ। একদিকে মাঠের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, অন্যদিকে রাজপথের কারিগর জুলাই প্রজন্ম। বিএনপির এই সিদ্ধান্তকে সংস্কার বিরোধী মনোভাব হিসেবে দেখছেন সাদিক কায়েম। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে, তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। বিএনপি কিভাবে কি ক্ষমতায় আসলো সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। পুরোটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে। আপনারা জানেন, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো কিভাবে আপনি প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনলেন? আইনি জটিলতার কারণে শপথের প্রশ্নটা এসেছে, আইনি জটিলতার। তো আইনি জটিলতা তো আপনার সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবে এখান থেকে শুরু হয়েছে। তো কিভাবে আপনি প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনলেন? এটা তো আমাদের বিদ্যমান আইনে নাই। এটা কিন্তু এক্সট্রা প্রভিশন আকারে নেওয়া হয়েছে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলে দেওয়া আছে যে যিনি, এভাবে কথাটি এভাবে আছে, যিনি সংসদ সদস্যদের শপথ নেবেন তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিতে পারবেন, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। ফলে প্রধান নির্বাচন কমিশন যদি এটা পারেন, ওটাও কিন্তু তিনি পারতেন। ফলে এখানে কোনো আইনি জটিলতা আসলে নাই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিন্তু একটা আইন। এটা আইনটা কিভাবে এটা আইন, এটা অন্তর্বর্তী সরকার আদেশ জারি করেছে এবং এটা আবার অ্যাপ্রুভ হয়েছে বাই দি পিপল। 68% পিপল সরাসরি। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্রে জনগণ হচ্ছে যেটাকে বলা হয় যে ল গিভার, আইন প্রদায়ক, তাদের কাছ থেকে আইন শুরু হয়। তো সেখান থেকে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনার ওই গণভোটের প্রশ্নের শুরুতেই আছে, এটা আমি একটা পড়ে শুনিয়েছি যে আপনি কি এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদের মধ্য দিয়ে যেগুলো সংস্কার হচ্ছে সেগুলো সম্মতি জ্ঞাপন করিতেছেন? জনগণ বলেছে হ্যাঁ করিতেছি। ফলে এখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি লঙ্ঘন করেই কিন্তু শুরুটা করলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গণভোট সংবিধানে আছে কিনা? এই গণভোট সংবিধানে নাই, তথাপি এই গণভোটটা আয়োজন করা যাবে, এই যুক্তিটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সবচেয়ে কনসিস্টেন্টলি, সবচেয়ে নিপুণভাবে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই, যিনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সংবিধানে কিছু বিশেষ বিশেষ ধারা, এটার যদি সংশোধন করতে হয় তখন গণভোট প্রয়োজন হয়, যেটা আগে ছিল, পরে এখনো নাই। কিন্তু এর বাইরে আপনার যেগুলোর ক্ষেত্রে গণভোট আয়োজন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই, আপনি এই বিষয়ে গণভোট আয়োজন করতে পারবেন না। যদি এই ধরনের কোনো বিধিনিষেধ না থাকে তাহলে সেই সকল বিষয়ে গণভোট আয়োজন করতে কোনো বাধা নেই। ধরেন আজকে আপনার জাতীয় জীবনে এমন একটা প্রসঙ্গ আসতে পারে যে প্রসঙ্গটা সংবিধানে লেখা নাই, কিন্তু আপনাকে এই প্রশ্নে জনগণের মতামত নিতে হচ্ছে, তখন আপনি নেবেন না। তো সালাউদ্দিন ভাই আর্গুমেন্ট এটাই ছিল যে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যদি গণভোট ডাকতে হয়, সেটা ডাকতে সংবিধানে কোনো বাধা নাই। এটা কিন্তু তার যুক্তি। আপনি এটা পত্রপত্রিকা রেকর্ডেড, এটা বাংলাদেশ টেলিভিশনে দ্বারা টেলিকাস্ট হয়েছে এবং পুরো সবার বিতর্কটা কিন্তু একটা ভলিউম আকারে বের হবে। ফলে এটা তার রেকর্ডেড বক্তব্য, সেখান থেকে তিনি আজকে সরে এসেছেন। ফলে এই গণভোট সংবিধান আছে কিনা সেটা কিন্তু বিষয় না, কারণ এই সংবিধান এই গণভোটটা আয়োজন করাই হচ্ছে নতুন একটা সাংবিধানিক ব্যবস্থা কিংবা অ্যাটলিস্ট একটা বড় ধরনের রিফর্মের ম্যান্ডেটটা দেবে এই গণভোট। এটা কিন্তু সংবিধানের ভেতরে যে গণভোটটা থাকে, যে সংবিধান সংশোধনের অমুক ধারা সংশোধন করতে গেলে আপনার গণভোট করতে হবে, কিন্তু সেই গণভোট না। দুটোর মধ্যে পার্থক্য আছে, আমাদেরকে বুঝতে হবে। ফলে এই গণভোটের মধ্যে আপনি যেটা বলছেন যে এই গণভোটটা সংসদ রেটিফাই করবে, এটা ঠিক না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটের মধ্য দিয়ে রেটিফাই করা হয়েছে, যখন গণভোটে মানুষ এটাকে অ্যাপ্রুভ করেছে। এটা সংসদের রেটিফিকেশন অপেক্ষা এটা নাই। সংসদ তার মতো আইন প্রণয়ন করবে, সংসদের এটা কাজ। কিন্তু সংসদ আর সংবিধান সংস্কার পরিষদের একটা বড় ধরনের পরস্পর পার্থক্য আছে, যেটা আমরা ইগনোর করতে পারি না। সংসদ হচ্ছে আপনি এখানে আইন প্রণয়ন করবেন বিদ্যমান সংবিধানের অধীনে, সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন, এটা হলো সংসদের কাজ।
আর যখন আপনার সংবিধানে এমন কোনো পরিবর্তন আপনি আনতে চান যেটা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করছে, তখন আপনি সেটা সংশোধন করতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে এই যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা গণপরিষদের মধ্যে কোনো বিষয়। যদি আপনি সংসদে এমন কোনো সংশোধনী আনেন যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ হবে। যেমন অষ্টম সংশোধন চ্যালেঞ্জ হয়েছিল, যেমন এই যে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার একটা চ্যালেঞ্জ হয়েছে। ফলে সংসদে সবসময় একটা লিমিটেড ক্যাপাসিটির মধ্যে সংবিধান সংশোধন করা যায়। এখন আমরা যে সমস্ত পরিবর্তন নিয়ে কাজ করেছি জুলাই সনদের মধ্যে, এগুলো কিন্তু অলরেডি 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। যেমন আপার হাউস হবে, আপার হাউস ভোটের ভিত্তিতে হবে কি আসনের ভিত্তিতে হবে, দ্যাট ইজ আ সেপারেট আর্গুমেন্ট। কিন্তু আপার হাউস হবে, এটা কি আপনার সংবিধানে আছে? তাহলে এটা অলরেডি তো আপনার সংবিধানকে ভায়োলেট করে বসে আছে। প্লাস হচ্ছে সংবিধানে নাই তাই করা যাবে না, এই যুক্তিটাও কেন খাটবে না? সংবিধানের অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানের অন্তর্বর্তী সরকার নাই। সংবিধানে নাই যে আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে, সংবিধানে নাই পুরো সুপ্রিম কোর্ট পালিয়ে গেলে কি করতে হবে। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট মানে কিন্তু ওই সারা বিল্ডিং না। সুপ্রিম কোর্ট মানে একেবারে সংবিধান অনুযায়ী সংজ্ঞা হচ্ছে প্রধান বিচারপতি এবং ওই যে জ্যেষ্ঠ বিচারপতিরা, তারা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারা পালিয়ে গিয়েছে, আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, প্রধান বিচারপতি পালিয়ে গেছে, সমস্ত বিচারপতিরা পালিয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে এটার কোনো ডিরেকশন সংবিধানে নাই। ফলে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্যে আছেন। হ্যাঁ, তথাপি কিছু কিছু কাজ সংবিধানের মধ্যে করা হয়েছে। ফলে আমার আর্গুমেন্টটা লাস্ট কথাটা হচ্ছে যে এই গণভোট, বিএনপি 2/3 আছে, বিএনপি ইভেন ভোট পার্সেন্টেজে 50% আছে, তাদের কোনো দরকার ছিল না যে এই 2/3 ক্ষমতার জোরে আপনার এই যে সংবিধান সংস্কার পরিষদটাকে চ্যালেঞ্জ করা। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি কোনো আইনি ভিত্তি নাই থাকবে, এটা জারি করার পরে আপনি ইলেকশনের আগে এতদিন গেল, আপনি তখন প্রশ্ন তুললেন না কেন? তখন প্রশ্ন তুললেন না, এখন যখন তুলছেন ক্ষমতায় আসার পরে, তখন আপনার ইন্টেনশন নিয়ে মানুষ প্রশ্ন করবে যে আপনি তখন এটা মেনে নিলেন বা চুপ থাকলেন, আপনি বললেন না যে এটা কোনো লিগ্যাল বেসিস নাই। এখন আপনি বলছেন, তখন মানুষ বলবে যে আপনি ক্ষমতা আছে এই কারণে আপনি কাজটা করছেন। আওয়ামী লীগের মতো বিএনপিকেও যারা দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব, তারা এখন নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার ভয়ে ভয়ে রয়েছে। বিএনপি নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং এটা এক ধরনের মনোসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে। হয়তো একেই বলে কর্মফল। আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। তার সুমন ভাই তার বাড়িতে গিয়ে আপনার লোকেরা লুটপাট করে স্বর্ণ চুরি করে নিয়ে আসলো, লুটপাট করে নিয়ে আসলো, সেখান থেকে অর্থ লুটপাট করে নিয়ে আসলো। রুবায়ত ভাইয়ের বাড়ি ভেঙে দিল, আমার ইয়াসির আরাফাত ভাইয়ের প্রধান সমন্বয়কারী, তার বাড়িতে তারা আজকে গিয়ে গেটগুলো তছনছ করে দিয়ে আসলো। জামায়াতে ইসলামের কর্মী মোমিন ভাইয়ের বাড়িতে তছনছ করে দিয়ে আসলো। জামায়াত এবং এনসিপি বুঝে গিয়েছে ভোটের রেজাল্টের পরেই রাতের থেকে তাদের উপর যে নির্মম পরিস্থিতি নেমে এসেছিল, সেটি কেবল শপথ গ্রহণের অনুষ্ঠানটির জন্য থেমেছিল। কিন্তু তাদের যে করুণ পরিস্থিতি শুধু সময়ের অপেক্ষা, তার ভালো করেই বুঝতে পেরেছে। বিএনপি কখনোই সংবিধান এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, তাদের অনেক খামতি থাকতে পারে, কিন্তু তাদের প্রিয় নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করার জন্য জীবনের বাজি রেখে সামনে থেকে লড়াই করেছেন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি মানেই শুধু শেখ মুজিবুরের অপমান নয়, সেটি জিয়াউর রহমানেরও অপমান। বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে না, এবং ওই সময় কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। হাসনাত তাদের সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, বিএনপি সেটি মেনে নেয়নি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 23 আগস্ট আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিয়েছিলাম। এই এক দফার মধ্যে ছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বিলোপের যে প্রশ্ন, সেটির কিন্তু এখনো সমাধান হয়নি। যারা এক দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষে, তারা কখনো 72-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। কারণ 72-এর সংবিধানের মধ্যে দিয়ে আমাদের এই ফ্যাসিবাদ কাঠামো সবসময় প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের ভয় ছিল যে বিএনপিকে গণভোটের ফাঁদে পড়ে আবার 18 মাস কোনো কাজ করতে না পেরে ইউনূসের হাতের পুতুল হয়ে যায় কিনা। কিন্তু বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ না করে বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতির মাঠে ছাত্র নেতাদের মতো বাচ্চা ছেলে নয়। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য অ্যাপ্রোচও করেন নাই, মানে আমরাও শপথ গ্রহণ করি নাই। সেই সঙ্গে যে উপদেষ্টাদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, যাদের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছে, শেখ খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করে একই সঙ্গে ছাত্রদের মন ভেঙে দিয়েছে। আবার অন্যদিকে ভারত এবং আমেরিকাকে একটি বন্ধুসুলভ বার্তাও দিয়েছে। আজ এনসিপি এবং জামায়াত ক্ষমতায় যেতে না পেরে যে মানবতার দোহাই দিচ্ছে বিএনপিকে, তারা শিক্ষিত ছাত্র সমাজ হয়ে কি সেই মানবতার লেশমাত্র প্রকাশ করেনি? তারা হাজার হাজার পুলিশকে থানার ভিতরেই নির্মমভাবে জ্বালিয়ে হত্যা করেছে, মব করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন তছনছ করে দিয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে যা যা করেছে, আজ সেগুলি তাদের দিকে ফিরে আসছে। লুঙ্গিও দিবেন, মানবতার রাজনীতির কথা বলবেন, আবার মানুষকে রক্তাক্ত করবেন, মানুষের বাড়িঘরগুলো ভেঙে দিবেন, এটা কোন ধরনের দ্বিচারিতা? আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য দেন, আমার যুক্তি খণ্ডন করেন, সবকিছু করেন, সবকিছু বৈধ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন?
আপনি অবাঞ্ছিত করার চেষ্টা করবেন কেন? আপনি আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছেন কেন? মারছেন কেন? মাহফুজ আসিম মাহমুদরা ভোটে অংশ নেয়নি, তাই তাদের জেতা বা দেশে থাকার কোনো প্রশ্ন নেই। তারা এখন আর সামনেও আসছে না, হয়তো বিদেশে চলেও গিয়েছে। কিন্তু সার্জিস যদি দেশে থাকে তবে তার অবস্থা খারাপ হবেই। সে সঙ্গে হাসনাত আর নাহিদের সঙ্গে কি হবে তা কেউ বলতে পারে না। এই যে সংস্কার এবং জুলাই সনদের কবর দেওয়া হয়ে গেল, এর ফলে হতাশ ছাত্রনেতা থেকে জামায়াতের আমির শফিকুর আলম। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে 26-এর এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না। তারা হতাশ এই জন্য যে জুলাই সনদ এবং সংস্কার না হলে তাদের বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই তারা এই সংস্কারে বিএনপির অংশগ্রহণ না করাকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু বিএনপি তো বলছে তারা যা করছে তার সংবিধান মেনেই। ফলে ছাত্র নেতাদের ভয় হচ্ছে তারা ক্ষমতার বলে বলিয়ান হয়ে যে মবের রাজত্ব করে মানুষের ওপর অত্যাচার করেছে, এবার সেটি তাদের ওপরই নেমে আসে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।